আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে পাখির কাছে ফুলের কাছে কবিতাটি। এই কবিতাটি লিখেছেন কবি আল মাহমুদ। কবি আল মাহমুদ 1936 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি ব্রাহ্মণবাড়িয়ার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তো ব্রাহ্মণবাড়িয়ার জর্জ 6 স্কুল থেকে তিনি প্রবেশিকা পাশ করেন। প্রবেশিকা বলতে সেই সময়ের মেট্রিক পাশকে বোঝানো হতো, মানে এসএসসি পাস। সাংবাদিকতা ও চাকরি ছিল তার অন্যতম পেশা। তো তিনি সাংবাদিকতার জন্য দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন। এর পরবর্তীতে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগ দেন এবং সেখানে পরিচালক পদে থাকেন এবং পরবর্তীতে সেখানে পরিচালক পদ থেকে 1955 সালে অবসর গ্রহণ করেন। এই যে 1955 সালে শিল্পকলার পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন, এটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কোশ্চেন এবং এটা আসে, এই প্রশ্নটা তোমাদের বেশিরভাগই পরীক্ষায় আসে। তার প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হলো লোকলোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী, পর্দা দুলে ওঠো, মিথ্যাবাদী, রাখাল, একচক্ষু হরিণ, আরব্য রজনীর রাজহাঁস, পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি। সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ বহু পুরস্কারে ভূষিত হন। তো এই ছিল কবি পরিচিতি। কবি পরিচিতিটা তোমরা খুব ভালোভাবে দেখবে এবং এখান থেকে তোমাদের আরেকটা বিষয় যেটা তোমাদের বইয়ে দেওয়া নেই কিন্তু তারপরে তোমরা জেনে রাখো, জেনে রাখাটা তোমাদের জন্য ভালো এক্সট্রা ইনফরমেশন। এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে না দেওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু তোমাদের বইয়ে নাই। তো তারপরে আমি তোমাদেরকে জানাচ্ছি। দেখো, প্রকৃত নাম মানে কবির যে প্রকৃত নাম, কবির নাম তো আল মাহমুদ, কিন্তু তার আসল নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো। তো এবার দেখো, এই কবিতাটা যে লিখেছেন কবি, তার মূল কাহিনীটা কি বা উদ্দেশ্যটা কি, এখানে আমাদেরকে কি শিখাতে চেয়েছেন। তো এই কবিতাটার মূল উদ্দেশ্য বা বলতে গেলে বিষয়টা হচ্ছে এরকম, যে কবিতাটি কিন্তু নেওয়া হয়েছে কবির পাখির কাছে ফুলের কাছে, এই কবিতাটি নেওয়া হয়েছে কবির পাখির কাছে ফুলের কাছে নামক কাব্যগ্রন্থ থেকেই। মানে কবিতাটার উৎস হচ্ছে এই নাম, মানে কবিতার নাম এবং তার কাব্যগ্রন্থের নামও একই, এই নামেই তার একটা কাব্যগ্রন্থ আছে এবং সেই গ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তো দেখো, যে এই কবিতাটার মধ্যে কবির যে বিষয়টা ফুটে উঠছে যে প্রকৃতি প্রেম, নিসর্গ প্রেম, অর্থাৎ নিসর্গ শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি, অর্থাৎ প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসার দিকটা এই কবিতায় ফুটে উঠেছে। এবং পাশাপাশি প্রকৃতির প্রতি দেখো গভীর মমত্ববোধ, স্নেহ পরায়ণতা, ভালোবাসা বোধ, মানে প্রকৃতির প্রতি ভালোবাসা। মূল কথাই হচ্ছে আল মাহমুদের যতই কবিতা তোমরা পড়বে, এরপরেও আরো বড় ক্লাসে পড়বে, ইন্টারমিডিয়েটে উঠলেও সেখানেও দেখবে যে আল মাহমুদের যে কবিতাগুলো যে কোনো ক্লাসে বা যে কোনো তার কাব্যগ্রন্থ কিনেও যদি কখনো পড়ো, সেখানেও দেখবে তার সকল কবিতার মধ্যেই উল্লেখিত আছে প্রকৃত প্রেম, মানে প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসা। তো এই অধ্যায়টা পাঠেরও উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা। তো আর দেরি নয়, আমি এবার তোমাদের কবিতাটা লাইন বাই লাইন একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। মানে নারিকেলের লম্বা মাথায়, নারিকেল গাছ তো খুব লম্বা হয়, এই নারিকেল গাছের সেই লম্বা মাথায়, মানে এটাও কবির একটা প্রকৃতি প্রেমের দিক ফুটে উঠেছে, যে নারিকেল গাছটা যে এতটা লম্বা মাথা তার, মানে নারিকেল গাছের মাথা, এটা নিয়ে যে কল্পনা করা, মানে প্রকৃতিকে নিয়ে ভাবা চিন্তা, এগুলোই হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা। তো নারিকেলের ওই লম্বা মাথায়, মানে নারিকেল গাছের মাথার উপরে লম্বা মাথায় দেখি কাল, মানে হঠাৎ কবি কালকে দেখতে পান, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। অর্থাৎ এখানে কবি কি বুঝিয়েছেন, যে জ্যোৎস্না মাখা পূর্ণিমায় গোল চাঁদকে কবি ডাবের মতো কল্পনা করেছেন। মানে জ্যোৎস্নার দিনে, মানে পূর্ণিমার সময়, পূর্ণিমার সময় কিন্তু চাঁদটা কি হয়, শুধুমাত্র আরবি মাসের 1 তারিখ চাঁদ ওঠে এবং 15 তারিখ পূর্ণিমা হয়। এই 15টা দিন ধরে চাঁদটা কি হয়, সম্পূর্ণ গোলাকার হয়। প্রথমে কিন্তু কাচের মতো এক ফালি চাঁদ ওঠে, সেই চাঁদটা হঠাৎ একদিন গোল হয়, মানে 15 তারিখ, এবং গোল হয়ে ওই একটা দিনই অবস্থান করে। তো হঠাৎ কালকে কবি কি দেখতে পান, যে চাঁদটা মানে গোল হয়েছে, যেন কবি ওইটাকে ডাবের সাথে তুলনা করেছেন, যে ডাবের মতো ঠান্ডা, ডাবের জল যেরকম ঠান্ডা সেরকম বলা হয়েছে, যে ডাবের মতো ঠান্ডা ও গোলগাল। অর্থাৎ এখানেও কিন্তু কবির কাব্য প্রতিভার একটা চমৎকার বৈশিষ্ট্য ফুটে উঠেছে, কারণ চাঁদকে ডাবের সাথে তিনি তুলনা করেছেন। মানে কতটা নিগুড়ভাবে প্রকৃতির সাথে সঙ্গ থাকলে বা প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলে কবিরা এই ধরনের কি তুলনা বা উপমাগুলো দিতে পারেন, যা কিন্তু আমরা সাধারণ মানুষের পক্ষে দিতে পারি না। দেখো, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। মানে ছিটকিনিটা আস্তে করে খুলে দিয়ে কবি কি করেছেন, বের হয়ে গেছেন। যে এই যে বিষয়টা, যে থরথর করে কেঁপে ওঠার
ভাব, বা এখানে এই যে দেখো যে ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, মানে ছিটকিনিটা আস্তে খুলে নিয়ে কবি ঘরটা পেরিয়ে গেছেন এবং মানে ঘর পেরিয়ে বাইরে গিয়েছেন। ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। থরথর বলে এখানে ওই যে ঝাঁকুনি দিয়ে কাঁপে না, মানে এরকম হঠাৎ করে কেঁপে ওঠে না মানুষ, ওই কাঁপার কথাটা এখানে বলা হয়েছে, কেঁপে ওঠায় এমন শব্দ, থরথর করে কাঁপে। এরকম যে এই যে শহর, এই যে বড় শহর বা গ্রামীণ পরিবেশ বা এই যে আমাদের পরিবেশ পরিস্থিতি, মানে চারপাশের বাইরের জায়গাগুলো, এই কথাটা বলা হয়েছে যে ঝিম ধরা এই মস্ত শহর, মানে অনেক বড় শহর, এই শহরটা কাঁপছিল থরথর, মানে যেন শহরটা থরথর করে কাঁপছে। কারণ রাত্রে কিন্তু সবকিছু নীরব হয়ে যায়, সকল কিছু, কোনো শব্দ থাকে না, সেই রকম একটা সময়। আর এই পূর্ণিমার চাঁদটাও কিন্তু ওঠে অনেক দেরিতে, মানে এতটা দেরি করে ওঠে যে ওই সময় এমনি পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়, মানে কোনো সারা শব্দ থাকে না। তাই মনে হয় বাইরে যেন, বাইরে বের হলে যেন শরীর কাঁপে, গা কাঁপে, বা এই শহরটাই যেন কাঁপছে, এরকম মনে হয়, ঝিম ধরে যায় এরকম। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। মানে মিনারটাকে, দূর থেকে মিনারটাকে দেখতেছে, মানে মসজিদের উঁচু স্তম্ভ, মিনার মানে মসজিদের উঁচু স্তম্ভ বা গম্বুজযুক্ত দালান, মানে মসজিদেই তো গম্বুজ থাকে, সেই দালানটাকে মানে মসজিদের মিনারটাকে দেখে মনে হচ্ছে যেন কেউ দাঁড়িয়ে আছে সেখানে অন্ধকারের মধ্যে। পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ, মানে পাথরঘাটার গির্জে, গির্জে বলতে হচ্ছে খ্রিস্টানদের উপাসনালয়। দেখো এখানে মসজিদের বর্ণনাও যেমন দিয়েছেন, তেমন কিন্তু খ্রিস্টানদের উপাসনালয়ের বর্ণনাও দিয়েছেন। অর্থাৎ কবি প্রতিবাদের মধ্যে কিন্তু, মানে কবি সাহিত্যিকদের মধ্যে কখনোই কিন্তু ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করেনি, তারা কিন্তু ধর্মের প্রতি সহানুভূতি ছিলেন। তো এবার দেখো যে কি বলেছে, পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ, মানে পাথরঘাটা একটা স্থানের নাম, সেই স্থানে যে গির্জাটা রয়েছে সেটা দেখতে যেন লাল পাথর ঢেউ খেলতেছে এরকম দেখাচ্ছে। এই যে লাইনগুলো ব্যাখ্যা করতেছি, তোমাদের কিন্তু যে কোনো একটা লাইন তুলে দিয়ে অনুধাবনমূলক, মানে ক্ষয়ের প্রশ্নে বলতে পারে ব্যাখ্যা করার জন্য। এজন্য আমি তোমাদেরকে লাইন বাই লাইন একটু ভালো করে বিশ্লেষণ করে বুঝাচ্ছি, যাতে তোমরা ব্যাখ্যাগুলো লিখতে পারো। এবং আমি এই যে মূল বিষয় নিয়ে আলোচনা করতেছি, এখান থেকে এই কথাগুলোই তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে লিখবে, যাতে তোমরা কি করতে পারো, সৃজনশীলের গ ঘ প্রশ্ন অ্যান্সার করতে পারো। তো পরে বলা হচ্ছে, দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি ভাই, মানে দরগাতলা স্থানটা পার হয়ে যেই সে বাম দিকে মোড় নিয়েছে, কোথেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। মানে হঠাৎ করে একটা পাহাড়, উটকো বলতে এখানে অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত বোঝায়। উটকো ঝামেলা আমরা বলি না যে একটা কোথা থেকে উটকো ঝামেলা এসে জুটলো, উটকো মানে অপ্রয়োজনীয়, মানে যেটা আমি চাই না, অপ্রত্যাশিত মানে যেটা আমি কখনোই প্রত্যাশা করি না, এইরকম। এখানে কিন্তু সেই রকম ভাবে বোঝানো হয়নি, এখানে কিন্তু পাহাড়টার প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে কবির, যে একটা নিসর্গ, প্রকৃতির প্রতি ভালোবাসা, পাহাড় প্রকৃতির একটা উপাদান, সেই উপাদান প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। যে এই কোথেকে এক উটকো পাহাড় ডাক দিল আয়, মানে এই পাহাড়টা কবিকে কি করতেছেন, ডাক দিতেছে। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। মানে পাহাড়টাকে তারপর কবি কি করলো, হাত বুলিয়ে দিল। আমরা যেমন বাচ্চারা কান্না করলে বা কিছু হলে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করি, স্নেহ করি, এরকম পাহাড়টাকেও কবি যেন স্নেহ করেন, পাহাড়টাও যেন প্রকৃতির এই উপাদানটাও যেন তার অত্যন্ত ঘনিষ্ঠ। এই জন্য বলা হয়েছে যে পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার, মানে লাল দিঘির ওই পারে সে গিয়েছে, সেখানে গিয়ে দেখে, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। দরবার বলতে কি বোঝায়, দরবার বলতে রাজসভা, রাজসভায় দরবার বলতো আগে, যে রাজা তার মন্ত্রীদের এবং অন্যান্য তাদের কবি সাহিত্যিক যারা ছিল, ওঝা নাজিব যারা ছিল, বা সেনাপতি, সকলকে নিয়ে রাজা যেমন দরবার বসাতো, মিটিং করতো, মানে রাজসভা বা জলসা বলা যায়। অনেক সময় জলসা চলে, মানে সবাই মিলে একত্রে বসে একটা সিদ্ধান্ত নেওয়া, এরকম। কিন্তু এখানে জোনাকিদের বসেছে দরবার বলতে বোঝানো হয়েছে আনন্দ আসর, যে সকল জোনাকি পোকাগুলো একত্রে যেন দরবার করে, মানে সবাই যেন একত্রে কি করতেছে, জোনাকিরা আলো ছড়াচ্ছে এবং আনন্দ করছে, মানে তাদের আনন্দ আসর বসেছে। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, মানে কবিকে দেখে দিঘির কালো জল কি কলকল শব্দে, মানে কলকলিয়ে মানে কলকল শব্দ করে, কলকল শব্দ মানে দিঘির কালো জলের উপমা দিয়েছেন, যে দিঘির কালো জল কলকল শব্দ করে। তোমাদের এই প্রশ্নটা তোমাদের সৃজনশীল বা এমসিকিউ ক প্রশ্নে আসতে পারে, সৃজনশীলের ক বা এমসিকিউতে, যে কলকলিয়ে দিঘির কালো জল, দিঘির কালো জল কিভাবে বলেছিল, কলকলিয়ে। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বললো এসো আমরা সবাই না ঘুমানোর দল, মানে দিঘির কালো জল তাকে দেখে কলকলিয়ে বলতেছে যে তুমি এদিকে এসো আমরা সবাই না ঘুমানোর দল। মানে দিঘির কালো জল যেন বুঝতে পেরেছে যে কবিও ওদের জন্য ঘুমাতে পারেনি, আর ওরাও কেউ ঘুমায়নি, মানে এখানে দিঘি মানে কবিরও তাদের প্রতি, প্রকৃতির উপাদানগুলোর প্রতি গভীর মমত্ববোধ ভালোবাসা, আবার কবির প্রতিও যেন তাদের গভীর মমত্ববোধ ও ভালোবাসা রয়েছে, এটাও কিন্তু কবি প্রকাশ করতে চেয়েছেন। দেখো বললো এসো আমরা সবাই না ঘুমানোর দল, মানে কেউই ঘুমায়নি। পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে
কাব্য হবে আজ। মানে পকেট থেকে কি খুলতে বলতেছে কবিকে? পদ্য লেখার ভাঁজ, মানে ভাঁজ করে রাখা কবিতার কাগজ, কবিতা লেখার কাগজ। মানে কবি যে কবিতা লেখে এটা যেন দিঘির কালো জলও জানে, দিঘির কালো জল জানে যে কবি আল মাহমুদ কবিতা লেখে। তাই বলেছে যে পকেট থেকে খোলো তোমার কাব্য লেখার ভাঁজ। মানে কাব্য লেখার যে ভাঁজ, পদ্য লেখার ভাঁজ, পদ্মই হচ্ছে কাব্য, মানে পদ্ম মানেই কবিতা, কাব্য। তো এটা পদ্য লেখার ভাঁজটাকে খুলতে বলছে। রক্ত জবা জবার জোপের কাছে কাব্য হবে আজ, মানে রক্ত জবার যে জোপ, এই জোপের কাছে কি হবে আজ? কাব্য রচনা হবে। কলরব মানে কি? কলরব শব্দের অর্থ হচ্ছে কোলাহল। দেখো তারপরে কি বলে, যে রক্তজবা, রক্তজবা বলতে সেখানে একটা রক্তজবা গাছ ছিল, এজন্য বলা হয়েছে যে রক্তজবার ঝোপ। রক্তজবা গাছগুলো কিন্তু অত্যন্ত ঝোপ আকৃতির হয়, ঝোপ আকৃতির মানে গুল্ম জাতীয় উদ্ভিদগুলো। তো ঝোপ আকৃতির থাকে, ওখানে বসিয়ে যেন কবি আজকে কাব্য রচনা করবে, এবং কবি যেন তার পকেটে করে কবিতা লেখার জন্য কাগজও নিয়ে এসেছেন, এইটাও যেন দিঘির কালো জল বুঝতে পারে। তো এবার দেখো, দিঘির কথায় উঠলো হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য হবে জুড়লো কলরব। মানে দিঘি যে বললো যে হ্যাঁ আজকে কাব্য হবে, কাব্য রচনা করো, তো এটা যেন দিঘির কথা শুনে সকল যত ফুল পাখিরা ছিল আশেপাশে সবাই যেন হেসে উঠলো সবাই, এবং বলতেছে কাব্য হবে কাব্য হবে, মানে কবিতা রচনা হবে। জুড়লো কলরব মানে সবাই শব্দ করতেছে, শব্দ করে বলতেছে কি হবে? কাব্য হবে, এরকম। কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, মানে তখন কবি আর কি করবে, যেহেতু সবাই খুশি হয়ে গেছে কাব্য লেখার কথা শুনে, তাই তার আর কিছু বলার ছিল না। সে পকেট থেকে ছড়ার বই খুলে বলতেছে কি, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, মানে তার মনের কথা, তার এই যে প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ, ভালোবাসা, এই কথাগুলো যেন তিনি তাদের কাছে ব্যক্ত করতে পারবেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কবিও যেমন তাদের প্রতি, মানে এই যে উপাদানগুলোর প্রতি তার একটা ভালোবাসা প্রকাশ পেয়েছে, সেই রকম ভাবে কবির মতো কিন্তু ভালোবাসা প্রকাশ পেয়েছে কার? ওই উপাদানগুলোরও কবির প্রতি একটা ভালোবাসা প্রকাশের দিক আমরা দেখতে পাই দিঘির কালো জলের কাছ থেকে। কারণ দিঘির কালো জলও কিন্তু বুঝতে পারে যে কবি কবিতা লিখবে, কবি আল মাহমুদ তাদেরকে নিয়ে কবিতা লিখবে। তার মানে এখানে কবি এবং প্রকৃতির মধ্যে একটা গভীর সম্পর্ক দেখতে পাই, যাকে আমরা বলতে পারি প্রকৃতি প্রেম, মানে প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি মমত্ববোধ, মানে মমত্ববোধ, স্নেহপরায়ণতা। এরকম স্নেহপরায়ণতা থাকে বিধায়ী কবিরা এত সুন্দর করে কবিতাগুলো লিখতে পারেন। তো আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। যারা ভিডিও দেখছো তাদের যদি কোনো সমস্যা থাকে, তোমরা লেকচার ক্লাসের এই ভিডিওর উপর যদি কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি চেষ্টা করব নতুন অন্য কোনো ভিডিওর মধ্যে তোমাদের সমস্যাগুলোর সমাধান দিতে, বা ওখানে কমেন্টে পারলে চেষ্টা করব বোঝানোর জন্য তোমাদেরকে। আর যারা ক্লাসে আসো তারা তো এখনই জিজ্ঞেস করবে। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তবে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে পরবর্তী সকল ভিডিওগুলো পেয়ে যাও। এবং তোমাদের যদি কোনো সাবজেক্ট প্রয়োজন হয়, যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয়ে একটা লেকচার দাও, তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি আমার চ্যানেলে সেই অনুযায়ী লেকচার আপডেট করব, কারণ তোমাদের প্রয়োজনটাকেই অগ্রাধিকার দেওয়া হবে। আজ এই পর্যন্তই, সামনের ভিডিও আপলোড পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজ আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নাইম শিকদার সৈকত, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।